নমস্কার। আরোগ্যনিকেতন উপন্যাসের আজকে শুরু করছি প্রথম পর্ব। 1950 সাল, বাংলা 1356 সালের পয়লা শ্রাবণ অপরাহ্নে জীবনমশাই এমনি করেই তাকিয়েছিলেন আকাশের দিকে। পথের উপর থেকে কেউ যেন তাকে ডাকলে, "প্রণাম গো ডাক্তার জ্যাঠা।" কে মতি? কোথায় যাবি রে? মতি কর্মকার কয়লার ধুলোমাখা 8 হাতি কাপড়খানা পরেই কোথায় হনহন করে চলেছে। গোষ্ঠ কর্মকারের ছেলে মতি গোষ্ঠ ডাক্তারকে বড় ভক্তি করত। ডাক্তারও তাকে ভালোবাসতেন। গোষ্ঠ অনেকগুলি ওষুধ জানত, সন্ন্যাসী দত্ত ওষুধ। রঘুবর ভারতী ছিলেন বড় দরের যোগী। এইসব ওষুধ তার কাছ থেকেই সে পেয়েছিল। ডাক্তারকে গোষ্ঠ ওষুধগুলি দিতেও চেয়েছিল, ডাক্তার নেননি। তবে অনেক রোগীকে তিনি পাঠিয়ে দিতেন গোষ্ঠর কাছে, বিশেষ করে 2 দিন অন্তর জ্বরের জন্য। বড় পাজি জ্বর ওটা, পালা জ্বর, অর্থাৎ 1 দিন অন্তর জ্বর, তবু ওষুধ মানে। কিন্তু ওই 2 দিন অন্তর জ্বর ওষুধ যে মানে না, মানাতে অন্তত দীর্ঘদিন লাগে। কুইনিন ইঞ্জেকশনও মানতে চায় না, অথচ ওই রঘুবর ভারতীর ওষুধে 1 দিনেই বন্ধ হয়ে যাবে। আগে গোষ্ঠ দিত, এখন মতিই দেয়। জ্বরের নির্দিষ্ট দিনে একটা হলুদ মাখা ন্যাকড়ায় একটা জলজ গাছের পাতা কোচলে রস বার করে বেঁধে শুকোতে দেয়, তাতেই জ্বর বন্ধ হয়। হবেই বন্ধ। বিচিত্র দ্রব্যগুণ রহস্য, অতি বিচিত্র। এই রোগী পাঠানো নিয়েই গোষ্ঠর সঙ্গে ডাক্তারের অন্তরঙ্গতা হয়েছিল। এদেশের সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে একটা চিকিৎসা প্রণালী প্রচলিত ছিল, বিস্ময়কর ফলপ্রদ চিকিৎসা। একবার তার ইচ্ছা হয়েছিল এই চিকিৎসা প্রণালী জানবার, কিন্তু তার গুরুর নিষেধ ছিল। তিনি বলেছিলেন, ডাক্তারি যখন শিখেছ তখন ওই দিকে যেও না। যার গুণ বিজ্ঞানসম্মতভাবে জানো না, তাকে প্রয়োগ করো না। মতি কর্মকার বললে, একবার আপনার কাছেই এলাম জ্যাঠা। বাঁচলেন মশাই। একজন কথা বলবার লোকের জন্য তিনি অধীর হয়ে উঠেছিলেন। এবার তক্তপোষে ভালো করে বসলেন। তিনি পুরনো তাকিয়াটা টেনে নিয়ে বললেন, আয় আয় বস। কি খবর বল? একবার আমার বাড়ি যেতে হবে। কেন? মাকে একবার দেখতে হবে। কি হলো তোর মায়ের? আগে মাসখানেক হবে পুকুর ঘাটে পা পিছলে পড়ে গিয়েছিল, তারপরেতে খুবই বেদনা হয়। নিয়ে গিয়েছিলাম হাসপাতালে, তখন দেখে বেঁধে ছেদে ছেড়ে দিয়েছিল। বলেছিল, দিন কতক ওঠা হাঁটা করো না, সেরে যাবে। তা গিয়েও ছিল, কিন্তু আবার আজ দিন আষ্টেক হলো বেদনাটা চাগিয়ে উঠেছে। দিন রাত কনকন করছে। তা বললে এক্স-রে করতে হবে, সে না হলে কিছু বলতে পারবে না। তা সে তো অনেক খরচ, অনেক ঝঞ্ঝাট। তাই বলি, যাই, জ্যাঠার কাছেই যাই। হাসলেন জীবনমশাই। বেচারি মতি। বুড়ো মা গলার কাঁটার মতো লেগেছে। মায়ের উপর মতির গভীর ভালোবাসা। মায়ের প্রতি তার এই ভক্তির জন্য লোকে বুড়ো খোকা বলে। মায়ের কষ্ট সে দেখতে পারছে না। আবার এক্স-রে করানোও তার পক্ষে অনেক ঝঞ্ঝাট। অগত্যা এসেছে তার কাছে। তা বেশ, কাল সকালে যাব। আগে না, একবার এখনই চলুন না। বুড়ি চিৎকার করছে আর পাগল করছে আমাকে। বলছে, নিজের মেয়ে হলে এমনই অচিকিৎসাতে ফেলে রাখতে পারতিস। বলতে বলতেই খানিকটা উচ্ছ্বসিত হয়ে উঠল মতি। বললে, সারা জীবন মায়ের অযত্ন করি নাই, আজ মা আমাকে। কেঁদে ফেললে মতি। ডাক্তার বললেন, চল তবে দেখে আসি। খালি গায়েই বেরিয়ে পড়লেন মশাই। মতি ব্যস্ত হয়ে বললে, আপনার ছাতা? ছাতা লাগবে না, চল। এই ফিনফিনে জলে ছাতা লাগে না। ভারী পায়ে ডাক্তার হাঁটেন।
গতি একটু মন্থর। মতি ছুটে চলে গেল। আমি যাই জ্যাঠা, বাড়িতে খবরটা দিই গা। যা যা। এগিয়ে গিয়ে মতি বাড়িটা একটু পরিষ্কার করে ফেলবে, ছেলেপুলেগুলোকে সামলাবে। বোধহয় মতির মা ময়লা ছেঁড়া কাপড় পরে আছে, সেখানেও পাল্টে তাড়াতাড়ি একখানা ফর্সা কাপড় পরাবে। ডাক্তারের অজানা তো কিছু নাই। বাড়ির দৌড়ে গিয়ে গলা ঝাড়লেন ডাক্তার। তারপর ডাকলেন, মতি। আগে এই যাই। তার মানে আরও খানিকটা অপেক্ষা করুন ডাক্তার জ্যাঠা, এখনও প্রস্তুত হতে পারে নাই। ডাক্তার দাঁড়ালেন। ভালোই হলো, বরাবর সামনে দেখা যাচ্ছে সোজা কাঁচা সড়কটা। এই পথেই সাদা কাপড়ের ছাউনি দেওয়া ছাতা মাথায় দিয়ে আজ আসবে সেতাব মুখুজ্জে। এক হাতে ছাতা, অন্য হাতে নেভানো লণ্ঠন আর দাবার পুঁটুলি। কিন্তু কই সেতাব? মতি ডাকলে, জ্যাঠা আসুন। বৃদ্ধা কাতর হয়ে পড়েছে। মতি ঠিকই বলেছে, জেরবার হয়ে পড়েছে বুড়ি। হাঁটুটা ফুলেছে। স্ফীত থানটার উপর হাত দিলেন ডাক্তার। রোগী কাতরে উঠল। ডাক্তার চমকে উঠলেন, জ্বরও হয়েছে যেন। হাঁটু থেকে হাত তুলে বললেন, দেখি হাতটা দেখি। নাড়ি ধরে বসলেন ডাক্তার। জ্বর কবে থেকে হলো? মতি বললে, জ্যাঠা জ্বর তো হয় নাই। হয়েছে। নাড়ি দেখতে দেখতেই ডাক্তার বললেন। মতির মা ঘোমটার ভিতর থেকে ফিসফিস করে বললে, ও ব্যথার তারসে গা খানিক জ্বর জ্বর করছে, ব্যথা সারলেই ও সেরে যাবে। হ্যাঁ, ব্যথা সারলেই জ্বর সারবে, আর জ্বর সারলেই ব্যথা সারবে। না না, জ্বরের ওষুধ আমি খাবো না। জ্বর আমার আপনিই সারবে। আপনি আমাকে পায়ের বেদনার ওষুধ দেন, জ্বরের চিকিৎসার দরকার নাই। ও কিচ্ছু নয়। কুনিয়ান খেতে নাড়ব, ফোর নিতেও নাড়ব, উপোস দিতে। বুড়ি থেমে গেল। না খেয়ে থাকতে পারবো না বলতে বুঝি লজ্জাই পেল। ডাক্তার হেসে বললেন, উপোস তোমাকে করতে হবে না। সে আমি বলবো না তোমাকে। তুমি তো আমার আজকের রোগী নও গো। তুমি নতুন বউ থেকে দেখছি তোমাকে। সেবার পুরনো জ্বর সে তো আমি সারিয়েছিলাম। গোষ্ঠ আমার কাছে কবুল খেয়েছিল। রাত দুপুরে হেঁসেল থেকে মাছ ভাত বের করে তোমাকে খাওয়াতো সে আমি জানি গো, জানি। তাতেই আমি তোমার জন্য পোড়ের ভাতের ব্যবস্থা দিয়েছিলাম। ঘোমটার মধ্যেই জিভ কেটে লজ্জায় স্তব্ধ হয়ে গেল মতির মা। গোষ্ঠ তাকে চুরি করে খাওয়াতো না, সে নিজেই চুরি করে খেত। একদিন স্বামীর কাছেই ধরা পড়েছিল। তারপর দিনই গোষ্ঠ ডাক্তারের কাছ থেকে পোড়ের ভাতের ব্যবস্থা এনেছিল। ডাক্তার বললেন, তা বলো, কি খেতে ইচ্ছে? মতির মা চুপ করে রইল। এরপর আর কি উত্তর সে দিতে পারে? লজ্জায় তার মাটির মধ্যে সেঁধিয়ে যেতে ইচ্ছে হচ্ছে। ছি ছি ছি। বলো বলো, লজ্জা করো না। যা ইচ্ছে হয় খেও, যা খুশি। তারপর মতির দিকে তাকিয়ে বললেন, শোন, মায়ের যা খেতে ইচ্ছে হবে খেতে দিবি, বুঝলি? আর ওষুধ, চা পান কি কিছু? কিচ্ছু না, খেতে দে বুড়িকে ভালো করে। কালী মায়ের স্থানের মৃত্তিকা লাগিয়ে দে, ব্যাস। মতির মাও মাথার ঘোমটা খানিকটা কমিয়ে দিলে। বললে, যাতনায় পরাণ যে বেরিয়ে যাচ্ছে আমার। তবে আগুনের সেঁক দাও। শত বৈদ্য সম অগ্নি। ওর চেয়ে বেদনার আর ওষুধ হয় না। নুনের পুঁটুলি করে সেঁক দে, ওতেই যা হয় হবে। ওতেই যা হয় হবে? ওষুধ দেবেন না? যা খুশি তাই খাবো? আমি তাহলে আর বাঁচব না। পরিপূর্ণভাবে ঘোমটা খুলে মতির মা একবার ডাক্তারকে প্রশ্ন করে নিষ্পলক দৃষ্টিতেই তার দিকে চেয়ে রইল।
সেই দৃষ্টি বিচিত্র। কঠিনতম প্রশ্ন সেই দৃষ্টিতে সমুদ্রত হয়ে রয়েছে, জীবনের শেষ প্রশ্ন। এমন দৃষ্টির সম্মুখে কেউ বোধহয় দাঁড়াতে পারে না। পারে তিন প্রকারের মানুষ। এক পারে বিচারক, যাকে প্রাণ দণ্ড দিতে হয়। আসামি যদি তাকে প্রশ্ন করে আমাকে মরতে হবে, তবে বিচারক বলতে পারে হ্যাঁ হবে। আর পারে জল্লাদ, যে ওই দণ্ড হাতে তুলে দেয়। আর পারে চিকিৎসক। জীবনমশাই সেকালে বলতে পারতেন। অবশ্য প্রবীণ রোগীকেই সাধারণত বলতেন, আর কি করবে বেঁচে? দেখলেও অনেক, শুনলেও অনেক, ভোগও অনেক করলে, ভুগলেও তো অনেক। এইবার যারা রইল তাদের রেখে। তার বাবা জগৎমশাই শেষটায় বলতেন, গোবিন্দ গোবিন্দ হরি নাম করো, ইষ্ট নাম করো, নামের তরি বাঁধা ঘাটে। তার ডাক্তারি বিদ্যার গুরু রংলাল ডাক্তার ছিলেন বিচিত্র মানুষ। রোগীর সামনে সচরাচর মৃত্যুর কথা বলতেন না, তবে জিজ্ঞাসা করলে বলতেন, মেডিসিন ক্যান কিওর ডিজিজ বাট ক্যান নট প্রিভেন্ট ডেথ। বলেই লম্বা পা ফেলে রোগীর বাড়ি থেকে বেরিয়ে আসতেন। আজ জীবন ডাক্তার মতির মায়ের দিকে চেয়ে হেসে বললেন, তাতেই বা তোমার দুঃখ কিসের গো? নাতিপুতি ছেলে বউ রেখে ড্যাং ড্যাং করে চলে যাবে। পারো তো চলে যাও তীর্থস্থানে। কথার মাঝখানেই মতি বলে উঠল, এই দেখুন ডাক্তার জ্যাঠা, কি বলছেন দেখুন। হ্যাঁ গো, সে টাকা কি আমাদের আছে? কেন? এই তো 10 ক্রোশ পথ, ট্রেনে যাবি, বাড়ি ভাড়া করে রেখে আসবি, কী বা খরচ? কাটোয়াতে ভিড় বেশি, অনেক পূর্ববঙ্গের লোকজন এসেছে। তার চেয়ে উদ্ধারণপুর ভালো। পাড়াগা, গঙ্গা তীর। সারবার হলে 1 মাস গঙ্গার বাতাস গায়ে লাগালেই সব ভালো হয়ে যাবে। নিত্য গঙ্গা স্নান করবে, দেখবি মায়ের নবকলেবর হয়ে যাবে। না হয়। কথা অসমাপ্ত রেখেই ডাক্তার বেরিয়ে এলেন ঘর থেকে। দাওয়ায় দাঁড়িয়ে হাত দুখানি বাড়িয়ে দিয়ে বললেন, মতি, জল দে হাতে। মন খারাপ হলো না ডাক্তারের। মতির মায়ের বয়স হয়েছে। বয়সের অনুপাতে দেহ অনেক বেশি ভেঙেছে। বাত, জ্বর, পেটের গোলমাল, নানানখানা রোগ তো আছেই। তার উপর এই আঘাতে পায়ের হাড়ে আঘাত লেগেছে, ভেঙেছে। হয়তোবা শেষ পর্যন্ত আঘাতের স্থানটা পাকবে। একমাত্র ছেলে, বউ, কয়েকটি নাতিপুতি, তা যাক না বুড়ি, এ তো সুখের যাওয়া। বুড়ির যেতে ইচ্ছা নাই, ডাক্তার এক নজরেই বুঝতে পারেন। মৃত্যুর কথা শুনলে চমকে ওঠে না এমন লোক বোধহয় সংসারে খুব কম। তবু বলেন এই কারণে যে মানুষের এগিয়ে যাওয়ারও তো সীমা নেই। বেচারি মতির মা পিছনে পড়ে আছে অন্ধকারের মধ্যে, তাকে দোষ দিতে পারবেন না। ছেলে, বউ, নাতি নাতনি, ঘর সংসার, বড় জড়িয়ে পড়েছে বুড়ি। অহন্যহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরং, শেষা স্থিরত্তমিচ্ছন্তি কিমাশ্চর্যমতঃ পরম। বুড়ি সেই সনাতন আশ্চর্য হয়ে উঠেছে আজ। কিন্তু বুড়িকে যেতে হবে, আর যাওয়াটাই ওর পক্ষে মঙ্গল। হ্যাঁ, মঙ্গল, নইলে দুর্ভোগের আর অন্ত থাকবে না। জীবন ডাক্তারের দেহখানা খুব ভারী। পা দুটো মাটির উপরে দেহের ওজনে জোরে জোরেই পড়ে। ডাক্তার পথ দিয়ে চলেন, পাশের বাড়ির লোকেরা জানতে পারে ডাক্তার চলেছেন। এই শ্রাবণ মাসের ফিনফিনে বৃষ্টিতে পিছল এবং নরম মেটে রাস্তার উপর সন্তর্পণে পা ফেলে চলতে হবে, চোখ রাখতে হবে মাটির উপর। দুটোই ডাক্তারের পক্ষে বিরক্তিজনক, কিন্তু উপায় নেই। পিছলে পথে পা ফসকালে অঙ্গ আর থাকবে না। পৃথিবীকে মানুষ বলে মা, সবুজ ঘাসে আর ফসলে ঢাকা দেখে বলে কোমলাঙ্গী। একবার পড়লেই ভুল ভেঙে যায়। ডাক্তার আপন মনেই হাসেন। আরে আরে আরে। ডাক্তার থেমে গিয়ে সতর্কবাণী উচ্চারণ করলেন। পথের ধারে একটা ডোবার মুখে এই অনাবৃষ্টির বর্ষায় সামান্য পরিমাণে খানিকটা জল জমেছে। দুটো ছেলেতে
পরমোৎসাহে তাই ছেঁচতে শুরু করেছে। কাদা গোলা জল ছিটিয়ে রাস্তার ওইখানটা কর্দমাক্ত করে তুলেছে। ছেলে দুটো থেমে গেল। জীবনমশাই এখানে সর্বজন মান্য। কি করছিস? হচ্ছেটা কি? মাছ গো, এই এ তু বড়ি একটা ল্যাঠা মাছ। তুই তো মদন ঘোষের বেটা না? হি গো, মদনার বেটা বদনা আমি। শুধু মদনার বেটা বদনা? তুই মদনার বেটা বদনা ঠেঁটা, পাজির পা ঝাড়া উল্লুক। কেনে, কি করলাম আমি? কি করলি? এবার কণ্ঠস্বর স্নিগ্ধ করে ডাক্তার বললেন, এমনি করে বাবার নাম নিজের নাম বলতে হয়? ছি ছি ছি, বলতে হয় আজ্ঞে হ্যাঁ, শ্রী মদনলাল ঘোষের ছেলে আমি। আমার নাম শ্রী বদনলাল ঘোষ, বুঝলি? বদন ঘাড় কাত করে মাথাটা কাঁধের উপর ফেলে দিলে। খুব খুশি হয়েছে বদন। ডাক্তার বললেন, আর এটিকে? ছেলেটি বেশ সুশ্রী, সুন্দর চেহারা, এই গ্রামের বলে মনে হচ্ছে না। ডাক্তারের কথার উত্তরও দিলে না। বদন বললে, ও আমাদের গায়ে এসেছে, সরকারদের বাড়ি, মামার বাড়ি এসেছে। আচ্ছা, অহিন্দ্র সরকারের মেয়ে অতসীর ছেলে? ছেলেটি ঘাড় নেড়ে দিলে দুবার। হ্যাঁ। ডাক্তার বললেন, জলে ভিজো না, বাড়ি যাও, সর্দি হবে, জ্বর হবে, মাথা ধরবে। আপনি ভিজছে কেনে? আমি ডাক্তার রে দুষ্টু, অসুখ আমাকে ভয় করে। যা বাড়ি যা, চল আমার সঙ্গেই চল। ছেলে দুটোকে সঙ্গে নিয়েই তিনি ফিরলেন। সেতাব না এসে থাকলে এদের নিয়েই একটু আমোদ করবেন। চলতে চলতে বললেন, জানিস, আমরা খেলে অম্বল হয়, আর অম্বল হলে জ্বর হয়, কিন্তু ডাক্তারেরা খায়। লোককে বলি আমরা খাই, লোককে বলি তোমরা খেও না। আরোগ্য নিকেতনের বারান্দায় ইতিমধ্যেই সেতাব মুখুজ্জে কখন এসে বসে আছেন। ডাক্তারকে দেখে তিনি বললেন, গিয়েছিলি কোথা? আমি এসে ভাবি গেল কোথায়? নন্দ কি ইন্দির দুজনের একজনও পর্যন্ত নাই। ছেলে দুটোকে ছেড়ে দিয়ে ডাক্তার বললেন, যা তোরা বাড়ি যা। সেতাবকে বললেন, আমি গিয়েছিলাম ওই মতি কর্মকারের বাড়ি। মতির মায়ের হুকুম এসেছে, বস, চায়ের জন্য বাড়িতে বলে আসি। কলকের টিকেটা ধরিয়ে দে তুই, ইন্দির একটু বাইরে গেছে। একেবারে 7টা-8টা কলকেতে তামাক সাজা আছে। এছাড়াও তামাক টিকে আছে। খাওয়া দাওয়ার পরই নন্দ সাজিয়ে দিয়ে গেছে। তারপর প্রয়োজনের সময় ইন্দির থাকলে ইন্দির, না থাকলে ডাক্তার আর সেতাব নিজেরাই কেউ দরকার মতো কলকেতে আগুন দিয়ে নেন। এখন দুজনে বসবেন দাবাতে। কতক্ষণ চলবে কে জানে। বাড়িতে ভাত ঢাকা থাকবে। তবু তো আগেকার কালে শক্তিও নাই, উৎসাহও নাই। চায়ের বরাত করে তামাকের টিকে ধরিয়ে নিয়ে দাবায় বসলেন দুজনে। খেলাটা হঠাৎ যেন জমে উঠল। সেতাবের মন্ত্রীটা ধাঁ করে মেরে বসলেন মশাই। ওদিকে আকাশে মেঘ বেশ জমেছে, বৃষ্টিও বেশ সুর ধরেছে। ঝিপঝিপ করে বৃষ্টি নেমেছে। বৃষ্টি খানিকটা হবে বলেই মনে হচ্ছে। নীরবেই খেলা চলছিল। সেতাব মুখুজ্জে বললেন, ভিতরে চল তো জীবন, গাটা শিরশির করছে। শিরশির করছে কেন রে? আমার তো বেশ আরাম বোধ হচ্ছে। তোর কথা আলাদা। এত চর্বিতে শীত লাগে কখনো? আমার শরীরটাও আর ভালো নাই। জ্বর হয়নি তো? দেখি হাতটা দেখি। না, আর হাত দেখতে হবে না, এই তোর বাতিক। আমি নিজেও জানি হাত দেখতে। দেখেছি নাড়ি একটু গরম হয়েছে। ও কিছু নয়, চল চল চল, ভিতরে চল। সেতাব সরিয়ে নিলেন হাতখানা, কিন্তু ডাক্তার ছাড়লেন না। হাত বাড়িয়ে একরকম জোর করেই সেতাবের হাতখানা টেনে নিলেন। হ্যাঁ, বেশ উত্তাপ হাতে, কিন্তু নাড়ি অনুভব করার সুযোগ পেলেন না। সেতাব মুখুজ্জে হাতখানাকে ছাড়িয়ে নেবার চেষ্টা করছেন। ছাড় না হাতটা, ছাড় জীবন, হাত ছাড়। পাগলামি করিস না সেতাব, নাড়িটা দেখতে দে। না। কি হলো কি তোর? আরে
জীবন ডাক্তার বিস্মিত হয়ে গেলেন। সে তার চিৎকার করে উঠলেন, না না না, ছেড়ে দে, আমার হাত ছেড়ে দে। ঝটকা মেরে ডাক্তারের হাত থেকে হাত ছাড়িয়ে নিয়ে সেতাব উঠে দাঁড়ালেন। তার নিজের লণ্ঠনটা একপাশে নামানোই ছিল, সেটা জ্বালাবার অবকাশও ছিল না। ওই নেভানো লণ্ঠনটা নিয়েই সঙ্গে সঙ্গে নেমে পড়লেন দাওয়া থেকে। সেতাব, তোর ছাতা, ছাতা রে। সেতাব ফিরলেন। ছাতাটা নিয়ে লণ্ঠনটা জ্বালাতে জ্বালাতে বললেন, নিজের নারী তুই নিজেই দেখ, তুই এবার যাবি, আমি বললাম। লোকের নারী দেখে নিদান হেঁকে বেড়াচ্ছিস তো, নিজের নিদান হাঁক। সেতাব চলে গেলেন সেই বৃষ্টির মধ্যেই, আর ডাক্তার চুপ করে দাঁড়িয়ে রইলেন। সেতাব মধ্যে মধ্যে এমনি অকারণে রেগে ওঠেন। অকারণে ঠিক নয়, নিজের চাল ভুল হলে মনে মনে রাগেন নিজের ওপরেই। তারপর একটা যে কোনো ছুতোতে ঝগড়া করে বসেন, উঠেও চলে যান, ফেরানো তাকে যায় না। পরের দিন ডাক্তার যান তার বাড়ি। গেলেই সেতাব বলেন, আয় আয় আয়, বস, এই যাব বলেই উঠছিলাম আর তুই এলি। ডাক্তার একটু হেসে বাড়ির ভিতরে যাবার জন্য ঘুরলেন। ডাক্তারখানার দরজা বন্ধ করতে গিয়েই তিনি থমকে দাঁড়ালেন। আজ সেতাবের রাগটা প্রচ্ছন্ন বিকার নয় তো? উত্তাপে অল্প জ্বর মনে হলো, কিন্তু নাড়ি দেখতে তো দিলেন না সেতাব। ভ্রু দুটি কঞ্চিত করে তিনি স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। ভাবছিলেন যাবেন এক্ষুনি সেতাবের বাড়ি। ফল নেই। তাই যদি হয় তবে সেতাব কিছুতেই তাকে হাত দেখতে দেবেন না, বরং আরও বেশি উত্তেজিত হয়ে উঠবেন। আর এই বৃষ্টিতে ভিজে অনিষ্ট, সে যা হবার হয়েছে। মৃত্যু রোগের একটা যোগাযোগও আছে, যা বিচিত্র এবং বিস্ময়জনক। পরের দিন সাধারণত ডাক্তার বেশ একটু দেরিতেই ওঠেন। আজ কিন্তু সকালেই উঠলেন। সমস্ত রাত্রেই ভালো ঘুম হয়নি। সেতাব সম্পর্কে দুশ্চিন্তা একটা বাতিকের মতন তাকে চঞ্চল করে রেখেছিল। কত উদ্ভট চিন্তা! তার অভিজ্ঞতায় যত বিচিত্র রোগ লক্ষণ উপসর্গ তার চোখে পড়েছে, তিনি যেন উপলব্ধি করেছেন সেই সব উপসর্গের লক্ষণ তিনি সেতাবের আচরণের সঙ্গে মিলিয়ে পেয়েছেন সেদিন। যত দেখেছেন ততই যেন মিলেছে। মনে মনে অনুতাপ হয়েছে, সেতাবকে তিনি জাপটে ধরে জোর করে ঘরে বন্ধ করে কেন রাখলেন না? ওই বর্ষণের মধ্যে তাকে যেতে দিলেন কেন? প্রচ্ছন্ন বিকার নিয়ে জ্বরই খুব খারাপ, তার উপর এই বর্ষায় ভিজে যদি সর্দিটা প্রবল হয় তবে যে অসাধ্য হয়ে উঠবে। সেতাবের বয়স হয়েছে, জীবনে বন্ধনও নাই। বন্ধন বলতে স্ত্রী, কিন্তু সেই স্ত্রী এমনই সক্ষম ও আত্মপরায়ণা যে সেতাবের অভাবে তার বিশেষ অসুবিধা ঘটবে না। সেতাবের অভাব অনুভব করলেন তিনি নিজে। সেতাব না হলে তার তো দিন কাটে না, তিনি থাকবেন কাকে নিয়ে? সকালে উঠেই তিনি সেতাবের বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হলেন। ডাক্তার গিন্নিও সকালেই ওঠেন এবং তার বিচিত্র স্বভাবের বিচিত্রতম অংশটুকু এই প্রথম প্রভাতেই আত্মপ্রকাশ করে থাকে। তার নাম দুর্গা। দুর্গা প্রভাতে ওঠেন যুদ্ধোদ্যতা দশপ্রহরণাধারিণীর মতন। মেজাজ সপ্তমে উঠেই থাকে। সেই মেজাজে ঝকঝকে বাড়িটাকে সন্ত্রস্ত করে দিয়ে কিছুক্ষণ পরে আশ্চর্যভাবে ধীর স্থির হয়ে আসেন। ডাক্তার দেরিতে ওঠেন যেসব কারণে, ওটা তার মধ্যে একটা প্রধান কারণ। গিন্নি স্থির হলে নিশ্চিন্ত হয়ে গাত্রোত্থান করেন তিনি। ডাক্তার গিন্নি অনেক আগে উঠেই বাসন মাজা ঝিকে তিরস্কার করছিলেন, বালি এবং কড়কড়ে ছাই দিয়ে বাসন মাজার জন্য। ওতে বাসনের পরমায়ু আর কতদিন? সংসারে যারা সিদ্ধ পুরুষ, মৃত্যু যাদের ইচ্ছাধীন, তাদের মাথায় ডান্ডা মারলে তারাও মরতে বাধ্য হন। ও তো নির্জীব কাঁসার গেলাস। বালি দিয়ে দুবেলা ঘষলে ও আর কতদিন? কাঁসার দাম যে কত দুর্মূল্য হয়েছে সেও তাকে স্মরণ করিয়ে দিচ্ছিলেন। ডাক্তার উঠে আসবার সময় কেশে গলা পরিষ্কার করে সাড়া দিয়ে নামলেন। তারপর গম্ভীরভাবে বললেন, আমি বেরুচ্ছি একবার মাঠে। সকালবেলা উঠেই প্রথম কথাটি তাকে মিথ্যে বলতে হলো, নইলে গিন্নির দৃষ্টি এবং হুঙ্কার
ভস্যলোচন ভস্যকারিণীর মতন প্রখর এবং ভীষণ হয়ে উঠবে। ছাতাটি নিয়ে সোজা বেরিয়ে এসে উঠলেন ওই বড় বাজারের গ্রামখানিতে। সদর রাস্তা তাক থেকে ছোট পথ ধরে সেতাবের বাড়ির সামনে এসে দাঁড়ালেন এবং ডাকলেন, সেতাব। সেতাবও তখন উঠেছেন। ঘরের ভিতর তক্তপোষের উপর বসে তামাক খাচ্ছেন। বাইরে ডাক্তারকে দেখে হেসে বললেন, এসেছিস? ডাক্তার ঘরে ঢুকে তক্তপোষের উপর বসে বললেন, যাক, জ্বর টর নাই তো? মুখ দেখে মনে হচ্ছে ছেড়ে গিয়েছে। সেতাব হাতখানি বাড়িয়ে দিলেন, এই দেখ এবার। দেখবো? হ্যাঁ দেখ, নিদান একটা হাঁক দেখি। আর তো পাচ্ছি না, জীবনে ঘেন্না ধরে গেল। তা কাল রাত্রেই বুঝেছি যে তোর রাগ হয়েছে আমার উপরে। সেতাব ওই দিক দিয়ে গেলেন না, বললেন, কাল রাত্রে বুড়ি আমাকে যা বকলে সে তোকে আর কি বলবো। এক মুঠো মুড়ি পর্যন্ত খেতে দিল না রে। বললাম সর্দিতে গা গরম হয়েছে, জীবন আমাকে দুধ মুড়ি খেতে বলেছে। ঘি ময়দা থাকলে চারখানা গরম লুচি সব থেকে উত্তম। তা ঘরে তো ঘি ময়দা আছে বুঝলি, আমি তো জেনেই বলেছিলাম। বাজারে ময়দা মেলে না। আমার জমিতে মন 2 গম হয়েছিল, সেই পিষিয়ে ময়দা করিয়ে রেখেছি। বাড়ির দুধ হয় না করেও সের 1.5 হয়। তার সবটুকু সর জমিয়ে বুড়ি ঘি করে। একদিন সরের মুখ দেখতে পাই না। কাল বিকেলেই সর গলিয়েছে রে। না তোকে কি বলবো, আমাকে ন ভূত ন ভবিষ্যৎ তোর পর্যন্ত বাপান্ত করে ছাড়লে। এই সকালে খিদেতে পেট জ্বলছে খাণ্ডব দাহনের মতো। কি করব, বসে বসে তামাক টানছি। এর চেয়ে যাওয়াই ভালো। কি হবে বেঁচে? ডাক্তার হাতখানা এবার টেনে নিলেন। স্পর্শ মাত্রেই বুঝলেন জ্বর ছেড়ে আসছে। বললেন, জ্বর তো ছেড়ে আসছে। কাল রাত্রে গিন্নি না খেতে দিয়ে ভালোই করেছে। কয়েক মুহূর্ত নাড়ি পরীক্ষা করে বললেন, আজ সকাল সকাল একটু ঝোল ভাত খা। এখন বরং চায়ের সঙ্গে কিছু খা, আর জ্বর হবে বলে মনে হচ্ছে না। কিছু খা? হ্যাঁ? ঠাকুর সেবা নাই, সে কে করবে? কাউকে বল, করে দেবে। দেবে? এই কালের কোন বেটা এসব জানে না? এতে মতি আছে। আছে এক মুখ্য ডাং, ওই ঠ্যাং ব্যাকা চাটুর্যের ছেলে। তা এখন তার কাছে যায় কে? যদি বেটা বুঝতে পারে যে আমি খেয়েছি, তবে এক বেলাতেই 8 আনা চেয়ে বসবে। তাই দিবি? শরীর আগে না পয়সা আগে? আর খিদে তো তোর পেট জ্বলছে, আমি বুঝতে পারছি। তুই খা। আমি বরং ব্যবস্থা করছি। আমাদের গ্রামের মিশ্রদের কাউকে পাঠিয়ে দেব, বুঝলি? তুই খা, পেট ভরে খা। চায়ের সঙ্গে মুড়ি ফেলে নাস্তা কর। সেতাব এবার চুপি চুপি বললেন, তুই বল না, একটু হালুয়া করে দিক না। ময়দা চাইলেই সুজি বেরোবে। চিনি অবশ্য নাই, তা ভালো গুড় আছে। খেজুর গুড়ের পাটালিও আছে গোড় ভাড়ারে, বুঝলি? রোজ রাত্রে দুধের সঙ্গে ভাত খায় আর ওই পাটালি বার করে। ভাবে তো আমি ঘুমিয়ে গিয়েছি। আমি সাড়া দিই না, কিন্তু গন্ধ পাই। একটু বল না ওকে। ডাক্তার হেসে ফেললেন। খাবার বিলাসে সেতাব চিরকাল বিলাসী। একটু ভালো মন্দ খেতে ভালোবাসেন বলে ওর স্ত্রী নাম দিয়েছে বালক দাসী। বলে, উনি আমার বালক দাসী, ভালো মন্দ খেতে ভালোবাসি। রাম রাম রাম, জিভখানা কেটে ফেলো গিয়ে। না খেলে মানুষ বাঁচে না, খিদে পেলে পৃথিবী অন্ধকার, তাই খাওয়া। তা বলে এটি খাবো ওটি খাবো সেটি খাবো, এ কি আবদার রামচন্দ্র? ভালো মন্দ খাবার রুচি ওদের স্বামী স্ত্রী দুজনেরই। বার্ধক্যের সঙ্গে সেই রুচি আরও বেড়েছে। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াও বাঁধে। ডাক্তারকে মধ্যে মধ্যে মধ্যস্থতা করতে হয়। সেতাবের কথা শুনে ডাক্তার তাই হাসলেন। সেতাব ভ্রু কুঞ্চিত করে বললেন,
হাসলি যে? হ্যাঁ, নিদান হাঁকতে বলছিলি না তাই। মুহূর্তেই শ্বেতাবের মুখ শুকিয়ে গেল। ডাক্তার সেইটুকু লক্ষ্য করলেন এবং সমাদরের সঙ্গে অভয় দিয়ে পিঠে হাত বুলিয়ে বললেন, না না, তা বলিনি, ভয় পাস নে। এখনো অনেক দেখবি রে তুই, দেরি আছে। রুচি এখনো সমানে আছে, কিন্তু আজ আর হালুয়াটা খাস নে। জ্বরটা একেবারে ছেড়ে যাক, বরং একবেলা আজ ঝোল ভাত খাস। ওবেলা যদি জ্বর না আসে, ওই দেখি একবার নাড়িটা দেখি। গায়ে হাত দিয়ে জ্বর ছাড়ছে বুঝে আমি আর তো নাড়িটা দেখিনি। দেখি একবার জ্বর আসবে কি না। নাড়ি ধরে ডাক্তার হাসলেন, না, জ্বর আর আসবে বলে মনে হচ্ছে না। হালুয়া আমি তোকে কাল খাওয়াবো, আজ নয়। কিন্তু হঠাৎ এই হালুয়াতে এমন রুচি হলো কেন বলতো? চা মুড়ির নাম শুনে বমি আসছে যে, বুঝছিস না? কিরকম অরুচি হয়ে গিয়েছে। তা তুই একটা কাজ কর, দোকান থেকে 4খানা বিস্কুট আনিয়ে দিতে বল দেখি। চায়ের সঙ্গে ভিজিয়ে সে ভালো লাগবে। বিস্কুট নিজে পাঠিয়ে দেবেন প্রতিশ্রুতি দিয়ে ডাক্তার উঠলেন। শ্বেতাব গৃহিণী এখনই তর্ক তুলবেন, রোগীর এই অবস্থায় মুড়ি বেশি উপযোগী না বিস্কুট বেশি উপযোগী। একেবারে সমকক্ষ চিকিৎসকের মতোই তর্ক তুলবেন এবং প্রশ্ন করবেন, দেশে যে আগেকার কালে বিস্কুট ছিল না, তখন রোগীরা কি খেত? এবং বিস্কুট খেত না বলে তারা কি মনুষ্য পদবাচ্য ছিল না, না তাদের রোগ সারত না? শ্বেতাব গৃহিণী নারী না হয়ে যদি পুরুষ হতেন তবে বড় উকিল হতে পারতেন। রাগ করে চেঁচামেচি করবেন না, নিজের খুঁটে শক্ত হয়ে দাঁড়িয়ে কূটতর্ক করবেন। কার সাধ্য তাকে এক পা হটায়? এই যুগে জন্মালেও জন্ম সার্থক হতে পারত। এখন তো মেয়েরাও উকিল, জজ, ম্যাজিস্ট্রেট হচ্ছেন দেখতে পাওয়া যায়। ডাক্তারের মনের মধ্যেই কথাগুলো খেলে গেল। প্রকাশ্যে শ্বেতাবকে বললেন, গিন্নিকে বলে কাজ নেই। আমি বরং ফিরবার পথে বাজার থেকে দেখে শুনে কারুকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তুই যেন বাইরে থাকিস, বুঝলি? নিজের পথ্য সম্পর্কে আশ্বস্ত হয়ে শ্বেতাব এবার হাত ধরে বললেন, বস বস, একটু চা খেয়ে যা। চা তো খাবো, তোর বিস্কুট কিনে কে পাঠাবে? হ্যাঁ, আর তাছাড়া কর্মফল ভোগ সেই বা কে করবে? 2-4 জন হাত দেখাতে আসবে, বসে থাকবে তারা, বুঝলি? আমি উঠি। এই বলে তিনি উঠলেন। শ্বেতাব সম্পর্কে দুশ্চিন্তা তার কেটে গেছে। পরমানন্দ মাধব, পরমানন্দ মাধব মৃদুস্বরে নাম জপ করতে করতে তিনি ভারী পা ফেলে অগ্রসর হলেন। মাথার ছাতাটা একটু নামিয়ে মাথার উপরে ধরলেন। সাধারণ লোকে যাদের ঘরে রোগী আছে তারা দেখতে পেলেই তাকে আর ছাড়বে না। ডাক্তারবাবু একটু দাঁড়ান, ছেলেটার হাত দেখে যান। কি, একবার আমার বাড়ি চলুন তো ডাক্তারবাবু, আজ 10 দিন পড়ে আছে আমার বাবা, একবার হাতটা দেখুন। তারপর অনর্গল প্রশংসা, যার নাম নিছক তোষামোদ। বিনা পয়সায় একবার ডাক্তার দেখানো। ওতে অবশ্য জীবনমশায়ের খুব একটা আপত্তি বা দুঃখ নেই, কারণ বাপের আমল থেকে তার আমল পর্যন্ত বিনা ফিতেই গরিব গুণা মধ্যবিত্তদের ঘরে চিকিৎসা করে এসেছেন। কিন্তু এখন এই বয়সে আর নয়। তাছাড়া এই বাদলা দিনের ঠান্ডা সকালবেলাতেও তার কান ঝাঁ ঝাঁ করে উঠল। লোকে তাকে আর চায় না। হ্যাঁ, চায় না। বলে সেই আমলের ডাক্তার, তাও তো পাশ করা নয়, আসলে হাতুড়ে। এখনকার চিকিৎসায় কত উন্নতি হয়েছে, সে সেই সবের কিছুই জানে না। কেউ কেউ আবার বলে গোবদ্যি। ডাক্তার হনহন করে হাঁটলেন। পথের পাশেই হাসপাতাল, পাশেই তৈরি হচ্ছে নতুন হেলথ সেন্টার। ওদিকে একবার না তাকিয়ে পারলেন না। যাবার সময়ও তাকিয়েছিলেন, তখন সব নিঝুম স্তব্ধ ছিল। এখন সব জেগে উঠেছে। হাসপাতালটার বারান্দায় কজন রোগী বাইরে এসে বসেছে। ঝাড়ুদারেরা ঘুরছে স্বামী স্ত্রীতে। ওই নার্সদের ঘর থেকে 2 জন নার্স বেরিয়ে চলেছে হাসপাতালের দিকে। এদিকে চ্যারিটেবল ডিসপেন্সারির বারান্দায় এর মধ্যেই কজন রোগী এসে গেছে।
আরও আসছে। ওইদিকে হেলথ সেন্টারের নতুন বাড়ি তৈরি হচ্ছে, প্রকাণ্ড বড় বাড়ি, অনেক আয়োজন, অনেক বেড, অনেক বিভাগ, শিশু মঙ্গল, মাতৃমঙ্গল, সংক্রামক ব্যাধির বিভাগ, সাধারণ বিভাগ। সার্জারির বিভাগটা বড় হবে, তাতে রক্ত থেকে যাবতীয় পরীক্ষার ব্যবস্থা থাকবে। তা ভালোই হচ্ছে। রোগে যেরকম দেশ ছেয়ে ফেলছে, তাতে এমনি বিরাট ব্যবস্থা না হলে প্রতিবিধান হবে না। ডাক্তারের মনে পড়ল প্রথমে হয়েছিল ওই চ্যারিটেবল ডিসপেন্সারিটি, সে হলো 1902-3 সালে। তার আগে? প্রণাম ডাক্তারবাবু, কোথায় গিয়েছিলেন ডাকে? ডাক্তার চকিতে মুখ ফেরালেন। দেখলেন এখানকার চ্যারিটেবল ডিসপেন্সারির কম্পাউন্ডার হরিহর পাল তার পিছনেই সাইকেল ধরে দাঁড়িয়ে আছে। বাড়ি থেকে ডিসপেন্সারিতে আসছে, তাকে চিনেই বোধহয় বেল না দিয়ে রথ থেকে নেমে পদাতিক হয়ে তাকে সম্মান দেখিয়েছে। সস্নেহে ডাক্তার বললেন, ভালো আছো হরিহর? আগে হ্যাঁ। তারপর ভালো খবর তো, কীরকম চলছে তোমার? ওই কোনো রকমে চলে যায় আর কি। ডাক্তার বুঝলেন হরিহরের প্র্যাকটিস ভালোই চলছে আজকাল। তিনি ঘুরে দাঁড়ালেন, বললেন, পেনিসিলিন খুব চালাচ্ছ, এ তো পেনিসিলিনের যুগ। আগে তা বটে, সবেই পেনিসিলিন, ওষুধটা খাটেও ভালো। বলতে বলতেই সামনের দিকে অর্থাৎ মশায়ের পেছন দিকে তাকিয়ে হরিহর একটু চঞ্চল হয়ে বললে, ওই যে আমাদের ডাক্তারবাবু আসছেন, আমাদের গ্রাম থেকে আসছেন দেখছি। ও বোধহয় মতি কর্মকারের মাকে দেখতে গিয়েছিলেন। কাল রাত্রে মতি এসেছিল তো, কল দিয়ে গিয়েছিল। মনের মধ্যে একটা বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল মশাইয়ের। তাকে অবিশ্বাস করেই তাহলে মতি কল দিয়ে গেছে তার মাকে দেখতে? মুহূর্তে ঘুরে দাঁড়ালেন মশাই। ওদিকে হাসপাতালের নতুন ডাক্তারটির বাইসাইকেল দ্রুত গতিতে এগিয়ে আসছে। জীবনমশাই নমস্কার করলেন। নমস্কার। হাসপাতালের ডাক্তার নামলেন বাইসাইকেল থেকে। তরুণ বয়স, পরনে প্যান্ট, বুশশার্টের উপরে ওয়াটারপ্রুফ, মাথায় অয়েল স্কিনের ঢাকনা মোড়া ছোলার হ্যাট, চোখে সেলেস চশমা। কলকাতার অধিবাসী, নাম প্রদ্যোৎ বোস। প্রতি নমস্কার করে প্রদ্যোৎ ডাক্তার বললেন, ভালো আছেন? ভালো। তা রোগ তো নেই, সংসারে তো একেই ভালো থাকা বলে। তারপর মতির মাকে দেখে এলেন? হ্যাঁ, কাল রাত্রে মতি এসে বলল যে রাত্রেই যেতে হবে। তার মা নাকি যন্ত্রণায় অধীর অস্থির হয়ে পড়েছে, সে কিছুতেই ছাড়বে না। তা কেসটা তো জানা, প্রথম যখন পড়ে যায় তখন তো কিছুদিন হাসপাতালে ছিল, ব্যথা বেদনা কমেও গিয়েছিল, তারপর বেদনা বেড়েছে আবার। বোধহয় ওই অবস্থাতেই ঘোরাফেরা কাজকর্ম করেছে। আমার ধারণা আবারও ধাক্কা টাক্কা লাগিয়েছিল। তা আপনি তো দেখেছেন কাল বিকেলে, সবই তো জানেন। হ্যাঁ, আমি দেখেছি, তাই তো জিজ্ঞেস করছি কেমন দেখলেন। একটু পাকিয়ে গেছে, এক্স রে না করলে ঠিক ব্যবস্থা তো হবে না। ভিতরে কোথাও হাড়ের আঘাত গুরুতর হয়েছে, ফেটে থাকতে পারে। যদি ফ্র্যাকচার হয়ে হাড়ের কুচি টুচি থাকে তো অপারেশন করতে হবে, ব্যবস্থা হলেই সেরে যাবে। মারাত্মক কিছু নয়। ঠোঁট দুটিতে তাচ্ছিল্যের ভঙ্গি ফুটিয়ে তিনি বললেন। মশাই একটু ভাবলেন, তারপর বললেন, আসলে কুচি টুচি নেই, ফ্র্যাকচারও নয়, ব্যথাটা সরে নড়ে বেড়াচ্ছে, সঙ্গে সঙ্গে ফুলোটাও। আমার অবশ্যই সার্জারিতে বিদ্যে বুদ্ধি নাই, ভালো বুঝি না। আমি নাড়ি বুঝি। আমার যা মনে হলো তাতে ওটা উপলক্ষ, যাতে বলে হেতু। আসলে কথাটা অর্ধসমাপ্ত রেখে একটু হেসে ইঙ্গিতের মধ্যেই বক্তব্য শেষ করলেন। প্রদ্যোৎ ডাক্তার মুখের কথা কেড়ে নিয়ে একটু কড়া সুরেই বললেন, হ্যাঁ, আপনি তো জ্ঞানগঙ্গার ব্যবস্থা দিয়ে এসেছেন। আমি গিয়ে দেখি ভয়ে বুড়ির এমন প্যালপিটেশন হচ্ছে যে জ্ঞানগঙ্গাও আর পৌঁছতে হবে না, স্টেশনে যাওয়ার জন্য গাড়িতে তুলতে তুলতেই হার্ট ফেল করবে।
আরও একটু হেসে নিলেন প্রদ্যোৎ ডাক্তার। তারপর বললেন, না, বুড়ি বেঁচে যাবে। মতি কিছু খরচ করতে প্রস্তুত আছে, বাকিটা হাসপাতাল থেকে ব্যবস্থা করে ওকে আমি খাড়া করে দেব। ওকে আমি মরতে কিছুতেই দেব না। শেষের কথাটিতে প্রচ্ছন্ন তাচ্ছিল্যের ব্যঙ্গ রনরন করে বেজে উঠল। মনে হলো ডাক্তার তীর ছুঁড়লে আর তীরটা তার মাথার খাটো করে ছাঁটা চুলগুলো স্পর্শ করে বেরিয়ে চলে গেল। তীরটার দাহ, তীরটা তার কপালে কি ব্রহ্মতালুতে বিদ্ধ হওয়ার যন্ত্রণা থেকেও শতগুণে মর্মান্তিক। ঘাড় নেড়ে মশাই বললেন, আমাকে মারতে হবে না ডাক্তারবাবু, বুড়ি নিজেই মরবে। 3 মাস কি 6 মাস দেখবেন, এর মধ্যেই ও যাবে। ওর অনেক ব্যাধি পোষা আছে, এই আঘাতে তারও সেগুলো। প্রদ্যোৎবাবু চকিতে ঘাড় তুললেন, তারপর বাধা দিয়ে বললেন, পেনিসিলিন, স্ট্রেপ্টোমাইসিন, এক্সরে এইসবের যুগে ওইভাবে নিদান হাঁকবেন না, এগুলো ঠিক নয়। জড়িবুটি, সর্দি, পিত্তি এইসবের কাল থেকে আমরা কিন্তু অনেক দূর এগিয়ে এসেছি। তাছাড়া এইসব হলো ইনহিউম্যান, অমানসিক। এরপর জীবন মশাইকে আর কথা বলার অবকাশ না দিয়েই প্রদ্যোৎ ডাক্তার বললেন, আচ্ছা নমস্কার, তাহলে চলি, আমার আবার দেরি হয়ে যাচ্ছে হাসপাতালে। সঙ্গে সঙ্গে বাইসাইকেলে উঠে ভিতরের দিকে চালিয়ে দিলেন দ্বিচক্রযানখানিকে। কটু কথা বলে মানুষের কাছে চক্ষু লজ্জা এড়াবার জন্য মানুষ এমনই নাটকীয়ভাবে হঠাৎ পিছন ফিরে চলে যায়। খানিকটা গিয়ে আবার নেমে বললে, একদিন আসবেন, আমাদের ব্যবস্থা দেখলেই বুঝতে পারবেন সব। নতুন নতুন কেসের সব অদ্ভুত ট্রিটমেন্টের হিস্ট্রি পড়ে শোনাবো মেডিকেল জার্নাল থেকে। হাতুড়ে চিকিৎসা ছাড়া এককালে যখন চিকিৎসা ছিল না, তখন যা করেছেন করেছেন, কিন্তু একালে বৈজ্ঞানিক ব্যবস্থা যখন হয়েছে, লোকে যখন পাচ্ছে, তখন ওই হাতুড়ে চিকিৎসা ফলানো মারাত্মক অপরাধ। কিন্তু অন্য দেশ হলে আপনার শাস্তি হতো। তরুণ ডাক্তারটির মুখ কথাটা বলেই হঠাৎ কঠিন হয়ে উঠল। জীবনমশাই স্তম্ভিত হয়ে গেলেন। তিনি অপরাধী? অন্য দেশ হলে তার শাস্তি হতো? এত বড় কথা বলে গেল ওই ছোকরা ডাক্তার। জীবন ডাক্তার স্তব্ধ হয়ে দাঁড়িয়েই রইলেন। কয়েকটি রোগী হাসপাতালে ঢুকবার সময় তাকে দেখে থমকে দাঁড়ালো, সবিস্ময়ে তাকিয়েই রইল। জীবনমশাই লক্ষ্য করলেন না, তিনি আত্মসংবরণ করছিলেন। এ তো তার পক্ষে নতুন নয়। দীর্ঘ জীবনে পাশ করা ডাক্তার এখানে অনেক এলো, অনেক গেল। জেলা থেকে বড় ডাক্তারও এসেছেন, কলকাতা থেকেও এসেছিলেন। মতভেদ হয়েছে, কোনো কোনো ক্ষেত্রে এমনই অবজ্ঞাও তাকে সহ্য করতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত প্রমাণিত হয়েছে জীবন মশাই অভ্রান্ত। না, জীবন মশাই নয়, তিনি নয়, নারী জ্ঞান যোগ অভ্রান্ত। মনে পড়ছে, সব ঘটনাগুলো তার মনে পড়ছে। পিতামহ দীনবন্ধু দত্ত এই জ্ঞানযোগ পেয়েছিলেন এখানকার বৈদ্য কুলতিলক কৃষ্ণদাস সেন কবিরাজ মহাশয়ের কাছে। এইসব ভাবতে ভাবতেই জীবনমশাই আবার চলতে শুরু করলেন। আজকের পর্ব এখানে শেষ করলাম। পর্ব ভালো লাগলে অবশ্যই জানাবেন। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। যারা নতুন এসেছেন, যদি গল্পপাঠ ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, সবাই খুব ভালো থাকবেন।